হাত সরান প্লিজ। কেন? অস্পষ্ট স্বরে। অস্বস্তি লাগছে। কোমরে হাত রাখতেই অস্বস্তি? কিন্তু অস্বস্তি লাগলেও তো কিছু করার নেই সোনা। এই মুহূর্তে হাত সরানোর কোনো মোড় নেই আমার। কথাটা বলে কোমরটা আরও শক্ত করে চেপে ধরে খানিকটা এগিয়ে এলেন উনি। উনার চোখে নেশা, আর আমার মনে একঝাঁক ভয়। উনাকে আমার মুখের উপর ঝুঁকে পড়তে দেখেই চোখ মুখ কুচকি শক্ত করে জড়িয়ে ধরলাম উনাকে। অনেক সময় ভয়ই নির্ভয়ের কাজ করে। দূর থেকে যে জিনিস দেখে ভয় আত্মা কাঁপে সেই জিনিসটির খুব কাছে চলে গেলে অদ্ভুতভাবেই ভয়টা অনেকটাই কমে আসে। আমার ক্ষেত্রেও তাই। শুভ্র চোখের নেশাটা যতটা ভয়ঙ্কর তার বুকটা ততটাই নির্ভয়ের। শুভ্রকে হঠাৎ এভাবে জড়িয়ে ধরব হয়তো ভাবতে পারেননি উনি। হুট করে করা আমার এই কাজে উনি যেন বোকা বনে গেলেন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে উঠলেন, এটা ঠিক নয় রোদো পাখি, আমি তোমাকে পানিশমেন্ট দিতে চেয়েছিলাম। সোজা হয়ে দাঁড়াও। উনার কথায় গুটিসুটি হয়ে একদম উনার বুকের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা চালালাম আমি। উনি আমাকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আলতো হাতে জড়িয়ে নিলেন আমায়। কানের কাছে একটা চুমু দিয়েই ঝুঁকে এসে কাঁধে শক্ত একটা কামড় বসিয়ে দিলেন। সাথে সাথেই ছিটকে সরে গেলাম আমি। কাঁধে হাত বুলাতে বুলাতে উনার দিকে তাকাতেই হুহা করে হেসে উঠে একটানে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট রাখলেন। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছি। চোখের পাতা ধীর গতিতে একবার বন্ধ করে মিলে তাকাতেই দরজায় কাশির শব্দ শোনা গেল। দরজার বাইরে থেকে কেউ একজন বলে উঠল, শুভ্র ভাই, রুমের ভেতর কি করিস? অভ্র ভাইয়ার কথা কানে যেতেই ছিটকে সরে গেল শুভ্র। একবার আমার দিকে তাকিয়ে ঠোঁট মুছে দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে গেলেন অভ্র ভাইয়া। শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে চরম বিরক্তি নিয়ে বলে উঠল, ফুটবল খেলি? তাতে তোর কি? ফুটবল খেলছিলি? ও ও ও ও, আমি আরও ভাবলাম আগ্নেয়গিরির প্ল্যানিং করছিস কিনা। হে হে হে, ভাই যাবি তুই? রাগী গলায়। অবশ্যই যাব, তবে আমার একমাত্র শালিকাকে নিয়ে যাব। না, ও কেন যাবে? যাবে নাও, তবে তুই যাবি। এবং এক্ষুনি যাবি। দাঁতে দাঁত চেপে, ঠিক আছে, চলে যাচ্ছি। আমি তো এসেছিলাম রোদকে আইসক্রিম দিতে। 3 কার্টুন আইসক্রিম এনেছি। নিচে অলরেডি কারাকারি লেগে গেছে। সাব্বির, রোহান, নীলি সবাই এসেছে। আমি তো আর ওদের মতো নির্দয় নই। একমাত্র শালিকাকে রেখে কখনোই খেতে পারি না। তাই ওকে ডাকতে এলাম। পরে যদি শেষ হয়ে যায়? নিরীহ ভঙ্গিতে। আইসক্রিমের কথা শুনেই মনটা নেচে উঠল আমার। 2 লাফে উনাদের কাছে গিয়ে বললাম, ওয়াও, আইসক্রিম! আগে বলেননি কেন আমায়? শুভ্র এবার করুণ চোখে অভ্র ভাইয়ার দিকে তাকালেন। তারপর আমার দিকে ফিরে বলে উঠলেন, ওগুলো ওদের খেতে দাও। তোমাকে পরে ওর থেকেও বেশি কিনে দিব রোদ। উনার কথায় ভ্রু কুঁচকে এলো আমার। ডিরেক্ট জানিয়ে দিলাম আমি এখনই খাবো এবং ওদের সাথেই খাবো। আমার কথা শুনেই দাঁত কেলিয়ে হেসে উঠলেন অভ্র ভাইয়া। শুভ্র পারে তো চিবিয়ে খেয়ে ফেলে উনাকে। অভ্র ভাইয়া হাসি মুখেই বলে উঠলেন, আহা কি শান্তই! ইটস কোল্ড রিভেঞ্জ মেরি ভাই। তুই আর সাহেল মিলে কি জ্বালাতনই না করেছিস আমায়। রুমের বিভিন্ন জায়গায় ফোন লুকিয়ে রেখে সারারাত কল দিয়ে দিয়ে ডিস্টার্ব করেছিস। প্রতিবার ফোনের রিংটোনে আত্মা কেঁপে উঠেছে আমার। বউকে টাচ করার সাহস পর্যন্ত পাইনি। এবার বুঝো ঠেলা। তোর ভাতিজাকে শুধু পেট থেকে বেরুতে দে। আমি নিঃসন্দেহে বলতে পারি সে তার চাচ্চু বলতে অজ্ঞান থাকবে। তার তোমার রোমাঞ্চের 12টা বাজবে। ইসস, এত সুখ সুখ লাগছে কেন? এটুকু বলতেই শুভ্র, দাঁড়া তুই, বলেই তেড়ে গেলেন। ততক্ষণে অভ্র ভাইয়া পোগার পার। দুজনেই বাচ্চাদের মতো ছুটছেন আর উচ্চস্বরে হাসছেন। দেখে মনেই হচ্ছে না এরা 2 ভাই। একদম বন্ধুর মতো ব্যবহার। আমি কিছুক্ষণ উনাদের দিকে তাকিয়ে থেকে দ্রুত নিচে নেমে গেলাম। আইসক্রিম যদি শেষ হয়ে যায় তবে? বিছানায় পা ঝুলিয়ে বসে আছি আমি। আমার ঠিক সামনে বসে আছে চিত্রা। আমি কয়েক সেকেন্ড পর পর ওর দিকে তাকিয়ে একটা ক্লোজ আপ হাসি দিচ্ছি আর ও কাদো কাদো মুখে মুখ ফুলিয়ে বসে আছে। তার মুখ ফুলানোর প্রধান কারণ শিশির স্যার। চিত্রার মুখে তুমি ডাক শুনেই নাকি তার মনে বিয়ের ঘণ্টি বেজে গেছে। ভার্সিটি থেকে সোজা চিত্রাদের বাসায় গিয়ে বাবা মা নিয়ে 1 সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফিক্সড করে এসেছেন উনি। চিত্রার ভাষ্যমতো সব দোষ আমার। আমার জন্যই আজ সে নদীতে ভেসে যাচ্ছে। আমি আবারও দাঁত কেলিয়ে বলে উঠলাম, এভাবে মুখ ফুলিয়ে রেখেছিস কেন চিতাবাঘ? স্যার চুমু দিয়েছে বুঝি? তুই একদম কথা বলবি না আমার সাথে। তোর জন্যই সব হচ্ছে। কি দরকার ছিল এত ন্যাকামো করে কথা বলতে বলার? মুখ কালো করে
চিত্রার কথায় ভ্রু কুঁচকে এলো আমার। কপালে এসে পড়া চুলগুলো কানের পেছনে ঠেলে দিয়ে বললাম, এই এদিকে আয়। কেন? ওর কথায় কিছুটা এগিয়ে গিয়ে গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বললাম, এই জন্য। চিত্রা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে মুখ গোমরা করে বলে উঠল, মারলি কেন? তুই চড়টা ডিজার্ভ করিস তাই মেরেছি। ইউ ফুল, তুই কোন সাহসে আমাকে দোষ দিস? তোকে আমি একটা শর্ত দিয়েছিলাম, তুই পালন করেছিস ব্যাস। তোর কাছে সেকেন্ড অপশন ছিল, তবু তুই রাজি হয়েছিস, তার মানে সব দোষ তোর। এনিওয়ে ওসব ছাড়, একটা কাগজ ধরিয়ে দিয়ে এটা তোর হাফ জামাইকে দিয়ে দিস। এটা কি? অবাক হয়ে, এটা লিস্ট। তোর বিয়েতে আমি যা যা পরব তার লিস্ট। তোর সাথে সেই স্কুল লাইফ থেকে ডিল করা। তোর বিয়েতে যা কিছু পরব সবকিছু তোর জামাই দিবে। কি রে, ভুলে গেছিস? ভ্রু নাচিয়ে চিত্রা এবার কেঁদেই দিল। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থেকে টিস্যু বাক্সটা এগিয়ে দিয়ে বলে উঠলাম, এমন ফেচফেচ করে কাঁদছিস কেন? আমি বিয়ে করব না। কেন? বিয়ে কেন করবি না? চিরকুমারী থাকার প্লেন আছে নাকি? কাহিনীটা কি? কোনো কাহিনী নেই। আমার খুব ভয় লাগছে রদু। বিয়ের পর কি হবে কে জানে? তুই বিয়েটাকে যতটা ভয়ঙ্কর ভাবছিস সেটা কিন্তু ততটা ভয়ঙ্কর নয়। খুবই সিম্পল একটা বিষয়। তোকে আমি বলেছিলাম না, টুস করে কবুল বলে ঠুস করে বাসর ঘরে ঢুকে যাবি। তুই বরং এই ট্রিকটায় অবলম্বন কর, তাহলে দেখবি সব একদম পানির মতো সহজ লাগছে। আর বাকি সব তোর হাফ জামাইয়ের উপর ছেড়ে দে। নো চাপ বেবি। তুই এমন ভাবে বলছিস যেন বাসর ঘর নিয়ে সেঞ্চুরি করে এসেছিস। তুই এমন ভাবে ভয় পাচ্ছিস যেন ডাবল সেঞ্চুরি করে এসেছিস। এমন ভাবে ভয় কাঁপছিস যেন কত শত সংসার করে এসেছিস, তার সব ভয়াবহতা তুই জানিস। শোন, বেশি ঢং না করে বিয়েটা করে নে। শিশির স্যার অসাধারণ একটা মানুষ। উনাকে রিজেক্ট করার কোনো মানেই হয় না। তুই তো ম্যারিড। বল তো শাশুড়ি মাকে কিভাবে ইমপ্রেস করা যায়? শাশুড়ি নামটা শুনলেই ভয়ে বুক কাঁপে আমার। ছেলে সামনে এলে 6 ডিগ্রিতে কাঁপাকাঁপি শুরু হয়, আর মা সামনে এলে 10 ডিগ্রিতে। মুখ ফুলিয়ে নিজেকে এখনও ম্যারিড ফিলই হয় না। আবার শাশুড়ি, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব এক। নো ডিফারেন্স ইয়ার। চিত্রা আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ফোন বেজে উঠল তার। স্ক্রিনে বাংলা ফন্টে ভেসে উঠল, অসভ্য লেখাটা দেখেই চোখ বড় বড় হয়ে এলো আমার। সাথে সাথেই লজ্জায় রাঙা হলো চিত্রার মুখ। বিছানা থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে কথা বলতে লাগল সে। ঠোঁটে লাজুক হাসির ছোঁয়া। আমি অবাক চোখে তাকিয়ে আছি। লজ্জা রাঙা মুখে চিত্রাকে বড্ড মায়াবী লাগছে। কোনো এক বিকেলের মিষ্টি আলো এই মায়াতেই হয়তো জড়িয়ে গেছেন স্যার। আমি বালিশে পিঠ ঠেকিয়ে বসে আবারও তাকালাম। বেশ প্রেম প্রেম ভাব নিয়েই কথা বলছে ও, যা আমি 6 মাসের বিবাহিত জীবনেও পারলাম না। এই মুহূর্তে একটা কথায় মনে আসছে বারবার, হাউ আনরোমান্টিক আই এম। রাত প্রায় 3টা। বিছানায় এপাশ ওপাশ করছি কিন্তু ঘুমগুলো যেন ধরায় দিচ্ছে না। দক্ষিণের জানালাটা খোলা, হালকা মৃদু বাতাসে কেঁপে কেঁপে উঠছে পর্দা। বাইরে থেকে নিশাচর পাখির কান্না ভেসে আসছে কানে। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলাম বিছানায়। কাঁথাটা সরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরের ফ্যাকাশে অন্ধকারে শূন্যদৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। মনে চলছে হাজারো কথা। 4 দিন পর চিত্রার বিয়ে। কথাটা ভাবতেই গা শিউরে উঠছে আমার। সেই ছোট্ট থেকে একসাথে আমরা। ওর বিয়েতে আমাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না তো? আর মাত্র 4 দিন পর চিত্রা মুখ ফুলিয়ে বসে থাকলে আমি ছাড়াও অন্য কেউ ভ্রু কুঁচকে তাকাবে। আমার চোখের মতো তার চোখে বিরক্তি থাকবে না, থাকবে একগুচ্ছ নবীন শীতল ভালোবাসা। আমার হাতে চর খেয়ে মুখ কালো করার পরিবর্তে কারো মিষ্টি আদরে লাজুকতায় মত্ত হবে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি খালি গেল আমার। একবার আকাশের দিকে চোখ ঘুরিয়ে নিয়ে বিছানায় তাকালাম। দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিয়েই ফোন লাগালাম শুভ্রকে। কয়েক মিনিট পর ফোন কেটে ব্যাক করলেন উনি। আমি ফোন ধরতেই বলে উঠলেন, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক। আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে। শীতলপাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসব 2 জন। একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে। কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি ক রে দুচোখ ভ রে থাকব চেয়ে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো।
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম আমি। কানে তার কণ্ঠটা এখনও বাজছে। কি সুন্দর ঝংকার উঠা কণ্ঠ তার, কত আবেগ তার ভাষায়। আমাকে চুপ থাকতে দেখে বলে উঠলেন উনি, আমাদের তো পরের জন্ম নেই রোদো পাখি, তবে জান্নাতে আমি আবারও তোমার প্রেমে পড়ব। মনে থাকবে, তোমার ভেজা চুলে আসক্ত হব, তোমার হাসিতে আবারও পাগল হব। মনে থাকবে। আমি এখনও চুপচাপ বসে আছি। কি বলবো বুঝতেই পারছি না। এতটা ভালোবাসার যোগ্য তো আমি? হালকা গলায় ভেজা কণ্ঠে বলে উঠলাম আমি। মনে থাকবে। আমার এই ছোট্ট কথায় হেসে উঠলেন উনি। ছোট্ট করে বলে উঠলেন পাগলি। কিছুক্ষণ আবারও নীরবতা। এই নীরবতা ভেঙে আবারও বলে উঠলেন উনি, তো ম্যাডাম, এত রাতে এই ব্যক্তিকে মনে হওয়ার কারণ কি? ম্যাডামের চোখে কি ঘুম নেই? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। জানেন, 4 দিন পর চিত্রার বিয়ে। আমার মধ্যে তো দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? শিশির স্যারকে দেখেই ওর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বিয়ের পর কি করবে কে জানে? উনি হাসলেন। তারপর গলা মৃদু কণ্ঠে বলে উঠলেন, সে কাঁপাকাঁপি তো তোমারও শুরু হয়ে যায় রোদো পাখি। চিত্রারটা বিয়ের আগে, তোমারটা বিয়ের পরে। এনিওয়ে এত তাড়াহুড়ো করে বিয়ে কেন? 4 দিনের মাথায় বিয়ে, স্ট্রোঞ্জ। 1 সপ্তাহ পর রোজা তো। রোজায় বিয়ে কেমন কেমন লাগে না? তাই এই 4 দিনের মাথায় বিয়ে কমপ্লিট করতে চাইছে সবাই। শিশির স্যারের তো তরি সইছে না, তাই এত তাড়াহুড়ো। তর তো আমারও সইছে না, বাট আমারটা কেউ বুঝে না। এনিওয়ে শপিং করবে না? বেস্টুর বিয়ে বলে কথা। করব তো, কাল যাব চিত্রাকে নিয়ে। এনিওয়ে খেয়েছেন আপনি? না, কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম। শরীরটা বড্ড ক্লান্ত, ঘুমোবো। কি এতক্ষণে? চুপচাপ ফোন রেখে ফ্রেশ হয়ে খেতে যান, তারপর ঘুমোবেন। আর হ্যাঁ, যদি কাল থেকে এত দেরি করে ফিরেন তো আপনার সাথে আমার কথা বন্ধ। দরকার নেই এত কাজ। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন আপনি, কেন বুঝেন না? তোমার কথাগুলো ভীষণ বউ বউ লাগছে। দেখতে ইচ্ছে করছে খুব। আর একটা কথা না, ফোন রাখুন আর খেয়ে ঘুমন। গুড নাইট। এই মেয়ে, চলে আসো না, তাহলে আর দেরি করে ফিরব না। আচ্ছা, কাল সকালে চলে আসছি। মানে? অবাক হয়ে। মানে হলো, ব্যাগ গুছিয়ে কাল সকালে চলে আসছি। জানেন না, স্বামীর আদেশ শিরোধার্য। এখন গুড নাইট, ঘুইমন। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম আমি। আলমারির দিকে তাকিয়ে আছি একদৃষ্টিতে। সত্যি কি ব্যাগ গুছিয়ে হুট করে চলে যাব? ছি, সবাই কি ভাববে? হঠাৎ করেই ঘুম ভেঙে গেল আমার। জানালা দিয়ে কড়া রোদ এসে পড়ছে বিছানায়। কটা বাজে কে জানে? বালিশের নিচে থেকে অলস হাতে ফোনটা নিলাম সময় দেখব বলে। এমা, 1-2-3-0টা। 1-2-3-0টা বেজে গেছে আর কেউ আমায় ডাকল না? কি অদ্ভুত। আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতেই অবাক হলাম আমি। সারা বাড়ি মোটামুটি সাজানো হয়েছে। কিচেন থেকে বাহারি রান্নার সুঘ্রাণ ভেসে আসছে নাকে। কাহিনী কি? কপাল কুঁচকে একঝাঁক চিন্তা মাথায় নিয়ে সোফায় গিয়ে বসলাম। ভাইয়া সোফায় বসে গেম খেলছে। আমি ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠলাম, ওই, অফিস যাসনি? গেলে এখানে থাকতাম কি করে? দিন দিন তো হাদা নাম্বার 1 হচ্ছিস। তুই হাদা, তোর বউ হাদা। এনিওয়ে, কাহিনী কি রে ভাইয়া? আজকে মা জননী এত শান্ত কেন? চিল্লাইয়া আমার ঘুমও ভাঙালো না। তুই অফিস যাসনি তবু কিছু বলছে না। একচুয়াল জটটা কোথায় ভাইয়া? তোকে মেয়েপক্ষ দেখতে টেকতে আসছে না তো? আমার কথায় ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ফোনটা টেবিলের উপর রেখে দিল এক ধমক। ওই, কি বলতে চাস তুই? আমাকে কেন দেখতে আসবে? আমি কি মেয়ে? বেয়াদব মাইয়া। আবারও ফোনটা হাতে নিয়ে, দেখতে তো আসছে তোকে। আমাকে মানে? চিৎকার করে, আমাকে দেখতে আসছে মানেটা কি? আরে আমার বর আছে, আমাকে দেখতে আসে কোন শালায়? রাগী গলায়। আমার কথায় ভাইয়ার কোনো ভাবান্তর হলো না। ঠান্ডা কণ্ঠে বলে উঠল, শালা না দুলাভাই। দুলাভাই দেখতে আসছে মানে? অবাক হয়ে, মানে তোর বর আসছে উইথ হিজ ফ্যামিলি। বউকে নাকি অনেকদিন দেখে না। আহা, কত প্রেম। ভ্রু কুচকে তাকাতেই এমনে তাকিয়ে থেকে লাভ নেই। যা আমার জন্য 1 গ্লাস পানি আনো। ভাইয়ের সেবা কর বুঝলি। তোর জন্য পুরো একটা দিনের ছুটি কাটল আমার। তোকে বলছি আমি বসে থাকতে। জানা অফিসে। অফিসে তুমি যে তোমার সুন্দরী পি এর সাথে লাইন মারতে যাও তা আমি খুব ভালো করেই জানি। হুহো। ভাইয়া এবার ভ্রু কুচকে তাকালো। তারপর বিস্মিত গলায় বলে উঠল, আমার পি?
এ একজন পুরুষ। মেন্টাল। না জেনে কথা কস কেন? ভাইয়ার কথায় দাঁত কেলিয়ে হেসে দিয়েই কেটে পড়লাম। কিচেনে একটু উকিঝুঁকি দিয়েই রুমে ঢুকে গেলাম। সিরিয়াসলি শুভ্র আসছেন? কিন্তু হঠাৎ কথাগুলো ভাবতে ভাবতে একটা লং শাওয়ার নিয়ে শরীরে জোড়ালাম কচুপাতা রঙের শাড়ি। চুলগুলো থেকে টপটপ করে পানি ঝরছে। কেন জানি হাজার মুছলেও আমার চুল বাবাজি শুকানোর নামই নেয় না, উল্টো পানিতে ভাসিয়ে বন্যা বানিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হতেই ফোনের রিংটোন কানে এলো। তাড়াহুড়ো করে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো, এই রোদপাখি, ব্যাগ গুছিয়েছ? ব্যাগ গুছাবো মানে? অবাক হয়ে, কেন কাল রাতেই তো বললে ব্যাগ গুছিয়ে চলে আসবে। আরে আমি তো মজা করেছি। এটুকু বলতেই পেটে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। কাঁধে গরম নিঃশ্বাসের বহর ফেলে ঠোঁট ছুঁয়ে সেই চেনা কণ্ঠটা বলে উঠল, কিন্তু আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছি রোদপাখি। আমি উনার দিকে ফিরতেই মিষ্টি হেসে তোয়ালেটা টেনে নিয়ে চুল মুছতে লাগলেন উনি। ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলে উঠলেন, ভেজা চুলো তোমাকে একদম। একদম কি? ভ্রু কুচকে, বাকিটুকু ও বাড়িতে যখন যাবে তখন বলবো। এখন বললে লজ্জা পাবে। আমি কিছু বলবো তার আগেই দরজায় করা নাড়ার শব্দ কানে এলো। আমরা তাকাতেই অভ্র ভাইয়া হাসিমুখে বলে উঠল, সরি গাইস, আজ কিন্তু ইচ্ছে করে ডিস্টার্ব করিনি, একটা কাজে এসেছিলাম। অভ্র ভাইয়ার কথায় শুভ্র তেমন একটা ভাবাবেগ হল না। নিজের মতো চুল মুছতে মুছতে বলে উঠলেন, সেদিনের ডিস্টার্বের অপেক্ষায় এই ডিস্টার্ব কিছুই না। রিভেঞ্জ আমিও নিতাম, একমাত্র বৌনির কথা ভেবে তোকে ছেড়ে দিলাম। যাহ ভাইজি লে আপনি জিন্দেগি। এখন বল কি কাজ? আমার বউয়ের কাছে তোর কিসের কাজ? ওটা শুধু তোর বোন। সরি সরি বউ, হে শুধু তোর বউ না, আমার বোন, শালিকা, কত কিছু। সো সাইডে যা। কথাটা বলে শুভ্রকে সম্পূর্ণ ইগনোর করে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল অভ্র ভাইয়া, রোদ, ব্যথার স্প্রে আছে? হ্যাঁ আছে। কিন্তু কেন ভাইয়া, কোথাও ব্যথা পেয়েছেন? আরে না, রুহির মেবি মাথা ধরেছে। কখনো তো কিছু বলেই না। দাও তো একটু স্প্রেটা। ওর রুমে খুঁজে পাচ্ছি না। আমি ড্রয়ার থেকে স্প্রেটা নিয়ে উনাকে দিতেই একটা হাসি দিয়ে বলে উঠলেন, থ্যাংক ইউ বোন। আর হ্যাঁ, হলুদের শুভেচ্ছা। কথাটা বলেই বেরিয়ে গেলেন উনি। আমি অবাক চোখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে শুভ্র দিকে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, হলুদ শুভেচ্ছা মানে? শুভ্র হাসলেন, আমাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, তুমিই তো বলেছিলে আজ বাসায় যাবে। বউ আমার কিছু চাইবে আর আমি দিব না তা তো হয় না। সো, বউ নিতে আসছি। এখন সাজুগুজু করে ড্রয়িং রুমে চলে যাও, সবাই তোমার জন্য ওয়েট করছে। গিয়েই দিদাকে সালাম করবে। ওরা কিন্তু তোমায় আজ দেখতে এসেছে। পাত্রী দেখা যাকে বলে আর কি। তারপর পছন্দ হলে আংটি পরাবে। হয়ে যাবে আমাদের এনগেজমেন্ট। আর যদি পছন্দ না হয়? করুণ মুখে, ধুর বোকা, পছন্দ হবে না কেন? আর এগুলো তো জাস্ট সবাই মিলে মজা করার জন্য। আমাদের বিয়েতে কিছু হয়নি, তাই মেয়ে দেখা থেকে শুরু করে রিসেপশন সব হবে। বিকেল ৩টায় হলুদ, রাত ৮টায় বিয়ে, রাত 10টায় কনে বিদায়, 12টায় বাসর, চোখ টিপে আর কাল রিসেপশন। হয়ে গেল সব। আমি অবাক চোখে তাকিয়ে আছি। একদিনেই এত কিছু? কখন প্ল্যান করলেন এসব? আর গেস্ট? আচ্ছা, বিয়েতে শুধু আমরাই থাকব? মানে গেস্ট? নো টেনশন বিবি সাহেবা, কাছের আত্মীয় সবাইকে বলা হয়ে গেছে। সবাই ৩টার মধ্যে চলে আসবে। আর বাকি গেস্টদের রিসেপশনে ইনভাইট করে হয়েছে। আপনার বেস্টু আর তার হাফ জামাইও কিন্তু অলরেডি চলে এসেছে। শুধু আমার বেস্ট ফ্রেন্ডটাই এলো না। খুব মিস করছি ওকে। কথাটা বলে আমাকে ছেড়ে দিয়ে জানালার দিকে মুখ করে পকেটে হাত দিয়ে স্ট্রেইট হয়ে দাঁড়ালেন উনি। আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠলেন, এখন হয়তো ওদিকে রাত। সাহেল ঘুমিয়ে পড়েছে হয়তো। ওকে ছাড়া কখনো কিছু করিনি আমি আর আজ ওকে খুব মিস করছি রোদপাখি। কথা বলতে বলতে হঠাৎই হেসে উঠে বলে উঠলেন উনি, সাহেল বলেছে ও হুট করেই বিয়ে করে ফেলবে। রিভেঞ্জ ইজ রিভেঞ্জ ইউনো। আমাকে বলবেই না, তারপর হুট করে বউকে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলবে, এই নে তোর ভাবি। আমি মায়া মায়া চোখে উনার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য বন্ধুত্ব উনাদের। আমি মুখে হাসি টেনে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই দৌড়ে ভেতরে ঢুকে এলো চিত্রা। ওর চোখে মুখে খুশি যেন ধরছেই না। আমার সামনে এসে শুভ্র দিকে তাকিয়ে কোমরে হাত রেখে বলে উঠল, এই যে মিস্টার, এখানে কেন? মেয়ে দেখতে এসে সরাসরি মেয়ের রুমে ঢুকে গেছেন। কি সর্বনাশের কথা। যান বেরুন। আঙ্গুল নেড়ে
শুভ্র দুষ্টু হাসি টেনে নিয়ে চিত্রার মাথায় চাটি মেরে বেরিয়ে গেলেন। চিত্রা সাথে সাথেই জড়িয়ে ধরে বলে উঠল, চল চল সাজাই, আজ বুঝবা শপিজের মতো বসে থাকতে কেমন লাগে। হে হে হে। চিত্রার কথা শেষ না হতেই রুমে ঢুকল আপু। হাতে খয়েরি রঙের শাড়ি, শাড়িটা বিছানায় রাখতে রাখতে বলে উঠল, আমি দুই পক্ষেই বুঝলি রদু, এখন তোর পক্ষ হয়ে সাজাবো আর দেখার সময় দেবরের জন্য পাত্রী চুজ করার মতো উল্টে পাল্টে দেখব। হি 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 হি। আপু আর চিত্রা মিলে আমাকে সং সাজিয়ে দিল মুহূর্তেই। মাথায় ঘোমটা এঁটে দিয়েই সেই কত উপদেশ ছুড়ছে তারা। চিত্রার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে যাচ্ছি আর সে আমার প্রশিক্ষণদাতা। অবশেষে মার তাড়াহুড়োই আমাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। সোফায় সবাই আটসাট হয়ে বসে আছে। ভাবটা এমন যেন জীবনে প্রথমবার তারা আমাদের চৈকাট মারিয়েছে। আমি একটু এগিয়ে যেতেই মামানি মিষ্টি হেসে বললেন, বসো মা। আমি চুপচাপ বসে পড়লাম। ওদের তাকানোর ভাব দেখে নিজেকে কেমন এলিয়েন এলিয়েন লাগছে আমার। আমি মুখ কাচুমাচু করে বসে আছি। হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন দিদা, নাম কি? জি। অবাক হয়ে, নাম কি নাম? এই মেয়ে কি কানে কম শুনে নাকি রেনু? মামানির কানে ফিসফিসানির মতো করে, কি হলো গো মেয়ে, নাম বলো। জি আমার নাম নৌশিন আহমেদ রোদেলা। ওহ ভালো নাম। তা পড়াশোনা কতদূর? জি অনার্স করছি, এবার 2-এর 1-এ আছি। পাশ থেকে মিষ্টি হেসে বলে উঠলেন মামু, তামা আয়তুল কুরসি পারো? আমি বিস্ফারিত চোখে মামুর দিকে তাকালাম। এসব কি হচ্ছে? আমি একটা ঢোক গিলে বললাম, জি পারি। দিদা এবার গম্ভীর মুখে বলে উঠলেন, শোনাও দেখি। এবার কেঁদে দেওয়ার মতো অবস্থা আমার। অসহায় চোখে মার দিকে তাকাতেই মা আগুন চোখ নিয়ে বলতে ইশারা করল, ভাবখানা এই, এবার বিয়েটা ভাঙলে তোর খবর আছে। আমি মুখ ফুলিয়ে এক নিঃশ্বাসে আয়তুল কুরসি বলা শেষ করে আর চোখে শুভ্র দিকে তাকালাম। এ মা, উনি আপু আর অভ্র ভাইয়ার সাথে কি নিয়ে হাসাহাসি করছেন? শালা খাটাস একটা, তোকে তো। এটুকু ভাবতেই পাশ থেকে মামানি বলে উঠলেন, রান্নাবান্না পারো মা? জি। কি কি রাঁধতে পারো? মোটামুটি সব। দিদা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, মাথার ঘোমটা সরিয়ে চুলগুলো খুলে দাও তো দেখি। চুল আছে তো, একটু হেঁটে দেখাও তো। আমি রাগ নিয়ে মাথার ঘোমটাটা সরাতেই মিষ্টি হেসে বলে উঠলেন মামানি, মাশা আল্লাহ আপা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ছেলে মেয়ে আলাদা একটু কথা বলে নিক, ততক্ষণে আমরা বাকি আলাপ সেরে ফেলি। আমি সরু চোখে তাকিয়ে আছি। বলে কি, নতুন করে আলাদা কথা বলার কি আছে? উনাকে কি আমি নতুন চিনি নাকি? তবু আম্মুর সম্মতিতে উঠতে হলো। উনাকে নিয়ে রুমে ঢুকতেই ভাব নিয়ে বলে উঠলেন উনি, তো আপনার নামটা যেন কি? আমাকে বিয়ে করতে আপনার কোনো সমস্যা নেই তো? কথাগুলো বলতে বলতে এগিয়ে এসে 2 হাতে আমার কোমর জড়িয়ে ধরে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, কি সমস্যা আছে? কি সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। এই দূরে দাঁড়ান। মেয়ে দেখতে এসে শরীরের উপর পড়ে যাচ্ছেন কেন শুনি? মেনারলেস লুচু ছেলে। সরুন বলছি, সরুন। আমি এসব লুচু ছেলেদের বিয়ে করব না। হুহো ইসস, কি করব বলুন? আপনার মতো এমন রসগোল্লা টাইপ মেয়ে সামনে দাঁড়িয়ে থাকলে কি আর দূরে দূরে থাকা যায়? আপনাকে দেখেই তো আমার সব সিস্টেম উলটপালট হয়ে যাচ্ছে। এতে আমি কি করতে পারি বলুন? চোখ টিপে, আপনি তো ভয়ানক অসভ্য ছেলে। এমন একটা অসভ্য ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। তাছাড়া আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি, একদম হার্টবিট কাঁপাকাঁপি টাইপ ভালোবাসি। কিন্তু সমস্যা কি জানেন? মুখ উল্টিয়ে, কি সমস্যা? অবাক হয়ে, আমি ছেলেটাকে এত এত ভালোবাসি অথচ ছেলেটা আমায় একটুও ভালোবাসে না। কাঁদো কাঁদো হয়ে, ও শিট, আপনার মতো একটা মেয়েকে ভালোবাসে না? এর জন্য তাকে সাজা দেওয়া উচিত। আর সাজা হিসেবে তাকে আমার সামনে দাঁড়িয়ে 1 হাঁড়ি রসগোল্লা খেতে হবে। থ্যাঙ্ক গড সে আপনাকে ভালোবাসে না। কষ্ট পাবেন না প্লিজ। এটা তো একটা সুখবর তাই না? সে ভালোবাসে না তাতে কি? আমি তো বাসি, আই মিন ভাসব। একদম মন প্রাণ দেহ উজাড় করে ভালোবাসব। সো নো টেনশন বেবি। কথাটা বলেই দাঁত কেলিয়ে আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন উনি। আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলে উঠলাম, আরে ধুর, আপনি ভালোবাসলে হবে নাকি? আপনার নাম কি? হ্যাঁ, নিশ্চয় চেঙ্গিস খান টাইপ কিছু একটা। আর তার নামটা কি সুন্দর জানেন? আবরার আহমেদ শুভ্র। ইসস, নামটা শুনলেই তো প্রেম প্রেম পায়। দেখতে না পুরোই চকলেট বয় টাইপ। সামনে এলেই খপ করে ধরে কামড়ে কুমড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। গালগুলো তো গাল নয়, যেন সফট কেক। আর চুলের কথা না হয় বাদই দিলাম,
হায়, উনাকে দেখলেই আমার মধ্যে কেমন বিরহ বিরহ ফিলিংস কাজ করে। এই বিরহ নিয়ে কি আপনাকে বিয়ে করা সম্ভব? নহে, কখনোই নহে। আমাকে ক্ষমা করুন মহাশয়। কথাটা বলে মুখ কালো করে উনার দিকে তাকালাম। জনেই কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই হুহা করে হেসে উঠলাম। উনি হাসতে হাসতেই কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে উঠলেন, ভালোবাসি আবরার আহমেদ শুভ্র আপনাকে অনেক বেশি ভালোবাসে ম্যাডাম। কথাটা বলে কোমর ছেড়ে হুট করেই হাঁটু গেড়ে বসে পড়লেন উনি। বামহাতটা ধরে পকেট থেকে আংটিটা বের করে বলে উঠলেন, সারাটা জীবন বুকের সাথে জড়িয়ে রাখার অধিকার দিবে প্লিজ। ক্লান্ত দিনের শেষ অংশে উষ্ণ আদরে নিজেকে হারানোর সুযোগ দিবে প্লিজ। আমার ভালোবাসি উত্তরে এক টুকরো লাজুক হাসির দায়িত্বটা নিবে প্লিজ। তোমার লম্বা চুলে বেলিফুলের মালা জোড়ানোর ইচ্ছেটা পূরণ করতে দিবে প্লিজ। তোমার এই বাজে বরটাকে আবারও একবার বিয়ে করবে প্লিজ। উনার কথায় অবাক হয়ে ডানহাতে মুখ চেপে ধরলাম আমি। খুশিগুলো যেন চোখের জল হয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ে চলেছে অনবরত। আমি চোখে জল আর মুখে হাসি নিয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম। উনি মিষ্টি হেসে রিংটা পরিয়ে দিয়ে বললেন, হাফ এনগেজমেন্ট শেষ রোদপাখি, এবার তোমার পালা। আমার রিং কই? রিং? আমার কাছে তো রিং নেই। মাথা নিচু করে আমার কথায় হাসলেন শুভ্র। হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে আনলেন উনি। কপালে চুমু দিয়ে হাতে একটা বক্স ধরিয়ে দিয়ে ইশারা করলেন। আমি লাজুক হেসে রিংটা পরিয়ে দিলাম উনার হাতে। উনি মুচকি হেসে আমার কোমর জড়িয়ে ধরে মুখের দিকে ঝুঁকতেই দরজায় করা নড়ার শব্দ কানে এলো। ওপাশ থেকে অভ্র ভাইয়া বলে উঠলেন, ভাই রে, আমরা মেয়ে দেখতে এসেছি, মান ইজ্জতটা রাখো। এতক্ষণ রুমের ভিতর কি কথা বলিস? মহাভারত পড়ে শোনাচ্ছিস নাকি মেয়েটাকে? শুভ্র একরাশ বিরক্তি নিয়ে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেলেন। শুভ্র বের হতেই চিত্রা একরকম লাফিয়েই রুমের মধ্যে ঢুকে গেল। সন্দেহী চোখে আমার দিকে তাকিয়েই বলে উঠল, রদু, বন্ধ দরজার পেছনে কি করলি তোরা? হামতুম এক কামড়ে মেয়ে বান্ধ হে, এমন টাইপ কিছু হচ্ছিল নাকি? চোখ টিপে, না, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা টাইপ কাহিনী হচ্ছিল। দাঁতে দাঁত চেপে, মানে? কনফিউজড হয়ে, মানে তোর মাথা সর সামনে থেকে। এমন হ্যাবলাকান্তের মতো মাথার উপর এসে দাঁড়িয়েছিস কেন শুনি? আমার কথায় দাঁত কেলিয়ে একটা হাসি দিল চিত্রা। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পা নাচাতে লাগল। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি। ওর মতিগতি তেমন একটা সুবিধার মনে হচ্ছে না আমার। কিছুক্ষণ শটান শুয়ে থেকে উঠে বসল সে। হাসি মুখে বলে উঠল, দোস্ত, আমার না খুব হ্যাপি হ্যাপি লাগছে বুঝলি। আজ তোর বিয়ে আর ঠিক দুদিন পর আমার বিয়ে। আজ আমি তোকে সাজাবো, দুদিন পর তুই আমাকে সাজাবি। আমি প্রথম কনে যে কিনা বিয়ের আগের দিনও বেস্ট ফ্রেন্ডের ফিরতির অনুষ্ঠানে লাফ ধাপ পারব। দাঁড়ি, এনিওয়ে তুই কি জানিস, আমার আর তোর বিয়ের ড্রেস সেইম। হো, আমার দুলাভাইটা একদম অলরাউন্ডার বুঝলি। রাত ৩টায় ফোন দিয়ে আমাকে ঘুম থেকে তুলে সব ফ্রেন্ডদের ইনভাইট করার দায়িত্ব ঝুলিয়ে দিয়েছে। এক পরিচিত মল মালিককে ফোন করে মল খুলিয়ে আন্টি আর রুহি আপুকে নিয়ে শপিং করেছে, আর বাকিগুলো অনলাইন অর্ডার। বিয়ের যাবতীয় এরেঞ্জমেন্টের জন্য একদম নিউ একটা কোম্পানিকে হায়ার করেছে ডাবল টাকা দিয়ে। তাতে অপেক্ষাকৃত টাকা যেমন কম লেগেছে তেমনি ভালো সার্ভিসও পাওয়া যাচ্ছে। ভাইয়ার ধারণা নতুনদের দায়িত্ব দিলে তারা অবশ্যই তাদের বেস্টটা দিবে। এনিওয়ে এসব কথা রাখো, দুটো তো প্রায় বেজে গেল। রেডি হবি চল। গায়ে হলুদটা পাশের কমিউনিটি সেন্টারে হবে, বিয়েটাও সেখানেই। বাড়ি সাজাতে অপেক্ষাকৃত বেশি সময় লাগবে, তাই এই ডিসিশন। এবার চল, আমাকেও সাজতেন হবে, একমাত্র শালি বলে কথা। দাঁত কেলিয়ে, বুঝলি রদু, আমার না খুব মন খারাপ। কেন? ভ্রু কুচকে, আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে? না, গাল ফুলিয়ে। তাহলে? শুভ্র ভাইয়ার সবগুলো বন্ধুরই একঝাঁক গার্লফ্রেন্ড আছে। আমি কার সাথে লাইন টাইন মারব বল? বেস্টুর বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত সাজব। জামাইয়ের বন্ধুরা সহ বেস্টুর জামাইও করে তাকিয়ে থাকবে। কিন্তু হায় অনিষ্ট, শুভ্র ভাইয়ার মাথায় বন্দুক ধরলেও তিনি তাকাবেন না। সে আশা তো বাদ, এবার তার বন্ধুগুলোর আশাও বাদ। একমাত্র সাহেল ভাইয়ায় ভরসা ছিল, কিন্তু তিনি তো মঙ্গল গ্রহে গিয়ে বসে আছেন। যত্ত সব। যদিও সাহেল ভাইয়াও আরেক এলিয়েন। শুভ্র ভাইয়ার মতো তার নজরেও যেন স্টেপলার লাগানো। এদিক ওদিক কোথাও তাকায় না, তবে তোর দিকে কিন্তু ঠিকই তাকায়। বুঝি না, দুজনের নজর সব সময় একদিকে চলে কেন? হুয়াই, আমাকে দেখলেও তো পারে, তাহলে নেচে নেচে বিয়ে করে নিতাম। আহা, কি বেদনা দোস্ত,
কি বেদনা, সে যে কেন বুঝে না, কিছু ভালো লাগে না টাইপ ফিলিংস হচ্ছে বন্ধু। চোখ টিপে ওর কথায় মুচকি হাসলাম আমি। ধীরে পায়ে ওর পাশে পা ঝুলিয়ে বসে ডান কাঁধে হাত রাখলাম। এক আঙ্গুলে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটু ভাব নিয়ে বলে উঠলাম, ডার্লিং, শিশির স্যারকে বলি, উনি উনার চুমু থেরাপি শুরু করলে সব ভালো লাগতে শুরু করবে তোমার। আর কত রাত একা থাকব, এই টাইপ ফিলিংস আসবে তখন। কি রে, বলবো? চোখ টিপে চিত্রা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বারকয়েক ঢোক গিলে নিয়ে করুণ গলায় বলে উঠল, নো। চিত্রার চিৎকারে কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে হঠাৎ করেই ভুবন কাঁপানো হাসিতে মত্ত হয়ে পড়লাম দুজনে। হলুদের সাথে সবুজ পাড়ের শাড়ি পরানো হয়েছে আমায়, সারা গা জুড়ে তাজা ফুলের গহনা, নিজেকে একদম ফুলের দোকান মনে হচ্ছে আমার। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক ছাড়া আর কোনো সাজ নেই মুখে। এটা নাকি শুভ্র আদেশ? আর যাই করো না কেন, মুখে মেকআপ দিবে না একদম? এতক্ষণে মেহমান আর ফ্রেন্ডে সারা বাড়ি ভরে একাকার। মা বাবার কি ব্যস্ততা! চিত্রা, রুহি আপু সবাইকেই অসম্ভব সুন্দর লাগছে আজ। শিশির স্যার আর অভ্র ভাইয়া তো নির্ঘাত হার্ট অ্যাটাক করবে আজ। আমাকে স্টেজে নেওয়া হবে ঠিক তখনই দৌড়ে এলো চিত্রা। হাঁপাতে হাঁপাতে বলল, এক মিনিট, পায়ে আলতা পরানো হয়নি। গাঢ় আলতা পোড়ানোর হুকুম আছে। চুপচুপ বসে যা তো ভাই, নয়তো গেইটে টাকা পাবো না আজ। আমি মুচকি হেসে সোফায় বসে পড়লাম। আলতা পরানো শেষে স্টেজে নিয়ে বসিয়ে দেওয়া হলো আমায়। আমি আর চোখে চারপাশে তাকাচ্ছি। অল্প সময়ে বেশ মুগ্ধ হওয়ার মতো করেই সাজানো হয়েছে চারপাশ। সব মেয়েরাই সবুজ শাড়ি পরেছে আর ছেলেরা পরেছে বেগুনি রঙের পাঞ্জাবি। মুখে হাসি টেনেই শুভ্রকে খুঁজছে আমার চোখ। হঠাৎ দরজার পাশে চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত মানুষটির মুখ। আমার দিকেই তাকিয়ে আছেন উনি। মুখে মিষ্টি হাসি, সাদা পাঞ্জাবি আর তার উপর হলুদ কোটিতে খুবই সতেজ লাগছে তার চোখ মুখ। ফর্সা মুখে থুতনির কাছে ওই কালো তিল আর টোল পড়া আঁকাবাঁকা দাঁতের হাসি এতদূর থেকেও কত স্পষ্ট আর মণিমুগ্ধকর। উনি বুকে হাত দিয়ে জোরে একটা শ্বাস ফেলে মাথা হেলিয়ে দিলেন। আমি লাজুক হেসে মাথা নিচু করে আবারও আর চোখে তাকালাম। উনি দাঁত বের করে হেসে দিয়ে কপালে পড়ে থাকা সিল্ক চুলগুলো ঠেলে দিলেন পেছনে। ডান চোখটা টিপে দিয়ে চলে গেলেন দরজার আড়ালে। আমি কিছুক্ষণ উকিঝুঁকি দিয়েও উনার দেখা না পেয়ে মুখ কালো করে বসে রইলাম চুপচাপ। হলুদ শেষ করে রুমে ঢুকতেই দরজা বন্ধ করার শব্দ কানে এলো। পেছনে তাকিয়ে দেখলাম চিত্রার বদলে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে এগিয়ে এসেই জড়িয়ে ধরলেন আমায়। কোমরে ঠান্ডা পরশ পেয়ে নড়ে উঠলাম আমি। হাতটা টেনে সামনে এনে ভ্রু কুঁচকে তাকালাম। উনার হাত ভর্তি হলুদ। আমি অবাক চোখে একবার উনার হাতের দিকে তাকিয়ে আবারও নিজের কোমরের দিকে তাকালাম। কোমরের পাশেই হলুদ দিয়ে ল্যাপটে দিয়েছেন উনি। আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকাতেই ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে নিলেন উনি। কপাল থেকে শুরু করে পুরো গলা হলুদে মাখামাখি করে ক্ষান্ত হলেন। দাঁত কেলিয়ে বলে উঠলেন, বাহ, আমি হলুদ লাগাতেই একদম রসগোল্লার মতো লাগছে তোমায়। এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমায় হলুদ লাগাবে না? কথাটা বলেই হলুদ হাতে পকেট থেকে ফোন বের করলেন উনি। আমার গালের সাথে গাল ঘষে হলুদের সাথে কয়েকটা ছবিও তুলে নিলেন ঝটপট। মাথায় একটা চুমু খেয়েই বেরিয়ে গেলেন চুপচাপ। আমি হ্যাবলার মতো দাঁড়িয়ে আছি। উনি আইলার মতো এসে ঘূর্ণিঝড়ের মতো চলে গেলেন। আর আমি এক হ্যাবলাকান্ত, যে কি না কিছুই বুঝতে পারলাম না। ঠোঁট উল্টিয়ে বিছানায় গিয়ে বসতেই আম্মু, আপু, চিত্রা আর কয়েকজন আন্টি এলেন। তারা নাকি গোসল করাবেন আমায়। আমি বিস্মিত গলায় বলে উঠলাম, আশ্চর্য, আমি কি ছোট নাকি যে আমায় গোসল করাবে? আমি একা গোসল করতে পারি মা। কিন্তু কে শুনে কার কথা? বিয়ের গোসলে নাকি দুবলা ঘাস, পাথর, তেল কি লাগে আর সাথে লাগে বড়দের আশীর্বাদ। মুসলিমদের ভাষায় দোয়া। মার কথার বাইরে যাওয়া মানেই সবার সামনে ইজ্জতের ফালুদা বানানো। তাই সেই রিস্ক না নিয়ে চুপচাপ ঢুকে গেলাম ওয়াশরুমে আর আমার সাথে ঢুকলো আরও 4 জন। হায় অনিষ্ট, এই দিনটাও দেখার ছিল। 6:30 নাগাদ গোসল সেরে বেরিয়ে এলাম। গায়ে টি-শার্ট আর 3/4 প্যান্ট। বিয়ের দিন কোনো বিয়ের কনেকে এমন ড্রেস পরতে দেখলে মুরব্বি সকল নিশ্চয় হার্ট অ্যাটাক করত। কিন্তু আমার ভাগ্য ভালো, দরজাটা ভেতর থেকে বন্ধ। তোয়ালেটা সোফায় ছুঁড়ে ফেলেই গা এলিয়ে দিলাম আমি। উদ্দেশ্য জবরদস্ত একটা ঘুম দিব। বিয়ে মানে যে এত ঝামেলা সেটা আগে জানলে শুভ্রকে বলতাম, ওহে স্বামী, প্রয়োজনে আমাকে নিয়ে পলায়ন করুন তথাপি পুনরায় বিবাহ করতে চাহিবেন না।
না না। কথাগুলো ভাবতে ভাবতে চোখটা একটু লেগে আসতেই দরজায় তুমুল আন্দোলন শুরু হলো। অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলতে হলো আমায়। আমার ড্রেস আপ দেখে তারা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেও তেমন কিছু বলল না। চিত্রা কোথা থেকে দৌড়ে আমার ঠিক সামনে এসে দাঁড়াল। হাতে লাল বেনারসি আর গহনার বাক্স। ওগুলো নিয়েই দুষ্টু হাসি দিয়ে লাফাতে লাগল ও। আমার কাঁধের সাথে কাঁধ লাগিয়ে বলে উঠল, লাল টুকটুক পুতুল আমার যাবে শ্বশুর বাড়ি। কি রে, লাড্ডু ফুটে? চোখ টিপে। না জানু। ঘুম ফুটে। ঘুমোতে দে আমায়। আমার কথায় যেন মস্ত আকাশটা ভেঙে পড়ল ওর মাথায়। চোখ বড় বড় করে বলে উঠল, পাগল নাকি? টা বাজে দেখেছিস? 7:05। আর বিয়ে কয়টায়? পুরো 8টায়। আমাদের হাতে মাত্র 55 মিনিট আছে। সো ঘুম টুমকে বাই বাই বলে চুপচাপ সাজতেন বসে যা, বুঝলি? আমি ঘুমু ঘুমু চোখে বসে আছি আর ওরা সাজাচ্ছে আমায়। সারা জীবন যে বিয়ে নিয়ে এক্সাইটমেন্ট কাজ করে সেই বিয়েতে মেয়েদের ঘুমই পায়, নয়তো তারা বিরক্ত হয়, এটাই নিয়ম। 8টা বাজার ঠিক 1 মিনিট আগে সাজ কমপ্লিট হলো আমার। এত তাড়াতাড়ি বউ সাজিয়ে ফেলেছে দেখে পার্লারের মেয়েদের গর্বের শেষ নেই। সবাই বেরিয়ে গেলে লাজুক চোখে আয়নার দিকে তাকালাম। কেন যেন নিজেকেই ভীষণ লজ্জা লাগছে আজ। চিত্রা পাশেই দাঁড়ানো ছিল। আমাকে লজ্জা পেতে দেখে কানের কাছে ফিসফিসিয়ে গেয়ে উঠল। আয়নায় এই মুখ দেখবে যখন, চারদিকে শুভ্র ভাইয়ের মুখ পড়বে চোখে। হিহিহি মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোকে। আজ রাতে যে কি হববে। ওহো ওহো, শাট আপ। আজ রাতে থামতে মানা বেবি। সো আজ নো শাট আপ। মুখটা মাস্টারনির মতো না করে একটু রোমান্টিক হ বুঝলি। চিত্রার কথাটা শেষ হতে না হতেই বাবার সাথে রুমে এলো মাঝবয়স্ক কাজী সাহেব। আবারও এলো কবুল বলার পালা। প্রথমবার ঘোরের মাঝে থাকলেও এবার যেন হাজারো কথা ঘুরতে লাগলো মাথায়। মনে হতে লাগলো এই কবুল বলা মাত্রই হয়তো বাবার মুখের প্রিন্সেস নামটা থেমে যাবে, ভাইয়ার সাথে ঝগড়া, কথা কথায় মরামারি সব যেন এখানেই থমকে যাবে, বিনা কারণে আম্মুর থেকে খাওয়া বকুনি আর বকুনি খাওয়ার পর ভাইয়ার সাথে খিলখিল করে হেসে ওঠা সবটাই যেন নিঃশেষ হয়ে যাবে। চোখ ফেটে বেরিয়ে এলো জল। পাশ থেকে চিত্রার বলা কথা, এই রদু কবুল বল। কথাটা শুনেই ডুকরে কেঁদে উঠলাম আমি। মনে হলো এই বুঝি আদর মাখা দিনগুলো শেষ হলো সব। এই বুঝি অবাধ্য আবদারগুলো হারিয়ে গেল দূর অজানায়।